সজীব খুবই উত্তেজিত হয়ে তৃণার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। তৃণা কিছু না বোঝার আগেই সজীব তৃণার বুকে ধাক্কা দিয়ে খাটের উপরে ফেলে দিয়ে বলল, আমি কি তোমাকে প্রত্যেকদিন এসব করতে বলি? আজ যখন ভুল করে হোটেল রুমটা বুকিং করে ফেলেছি, তাহলে একটু কাছে আসলে কি হয়? তৃণার দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। কাঁদো কাঁদো গলায় তৃণা বলল, আমি এখন এসব করতে পারবো না, যা করার বিয়ের পর করব। সজীব তৃণার পাশে বসে গালে হাত দিয়ে বলল, তার মানে তুমি আমাকে ভালোবাসো না? ভালোবাসার নামে তুমি আমার সাথে অভিনয় করছো? তুমি কি বলছো এসব? ভালোবাসার নাম করে তুমি যেটা করতে চাচ্ছ সেটা পাপ। সজীব একটু অভিমানী কণ্ঠে বলল, বুঝতে পেরেছি তুমি আমাকে বিশ্বাস করছো না। বিশ্বাস ভালোবাসা তোমার প্রতি আমার সবই আছে, কিন্তু বিয়ের আগে তুমি যেটা করতে চাচ্ছ সেটা আমি করতে পারবো না। এর মধ্যে সজীব তৃণার শরীরে অর্ধেক দখল নিয়ে ফেলেছে। তৃণার শরীরে স্পর্শকাতর জায়গায় সজীব যখন স্পর্শ করতে লাগলো, তৃণা নিজের অজান্তে অনেকটা উত্তেজিত হয়ে গেল। বাহিরের দিক থেকে সজীবকে বাধা দিলেও ভেতরের দিক থেকে সজীবকে বাধা দিতে পারছে না তৃণা। তারা দুজনে উত্তেজনায় অস্থির হয়ে উঠেছে। এক পর্যায়ে তৃণা সজীব শারীরিক মিলনে মত্ত হয়ে উঠে। কলিং বেল টিপতেই দরজা খুলে দিল তৃণার ছোট বোন ইতি। তৃণা রুমে ঢুকতেই ইতি বলল, আপু আজকে তোমার ফিরতে এত দেরি হলো কেন? তৃণা একটা মিষ্টি হাসি দিয়ে বলল, বাহিরে একটু কাজ ছিল, তাই ফিরতে আমার দেরি হয়েছে। ইতি বলল, তোমার না আজকে আমাকে নিয়ে বাহিরে ঘুরতে যাওয়ার কথা? এখন তো প্রায় 5টা হয়ে গেছে। তৃণা ইতির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আজকে যেতে পারিনি তো কি হয়েছে, আগামীকালকে যাব। আসলে তৃণাদের পরিবারে তৃণা, তৃণার বাবা ও ইতি, এই তিনজন মিলেই তাদের পরিবার। তৃণার মা মারা যায় ইতি ভূমিষ্ঠ হওয়ার সময়। ইতি জন্মের পর থেকে তৃণার কাছেই বড় হয়েছে। তৃণার বাবা মমিন আলী স্ত্রীর মৃত্যুর পর আর কোনো বিয়ে করেনি। 2 মেয়ে নিয়ে তৃণার বাবা বাকিটা জীবন পার করে দিতে চায়। ইতি বলল, ঠিক আছে আপু, কথাটা যেন মনে থাকে। যাও এখন গিয়ে তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য খাবার রেডি করছি। বলে ইতি রান্নাঘরের দিকে চলে গেল। ড্রয়িং রুমে বসে আছে সজীব, সজীবের বড় ভাই সোহান ও ভাবি মিলি। পাশের সোফায় বসা আছে ঘটক করিম মিয়া। এমন সময় রিমাকে নিয়ে রুমে প্রবেশ করলো রিমার বড় ভাই রিমন। রিমা রুমে ঢুকে সবাইকে সালাম দিল। সালামের উত্তর দিয়ে সজীবের বড় ভাই সোহান বলল, বসো বোন। সজীবের মুখোমুখি বসলো রিমা। সজীব আর চোখে রিমার দিকে তাকিয়ে আছে। এমন সময় ঘটক বলল, ভাইজান ভালো করে দেখেন, মেয়ে হাজারে একটা, রূপে গুণে গুণবতী। সজীবের ভাবি মিলি বলল, মাশাআল্লাহ, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। সজীব তুমি চাইলে রিমার সাথে একান্তে কথা বলে নিতে পারো। সজীব লাজুক ভঙ্গিমায় বলল, না ভাবি, আমার একান্তে কথা বলার কিছু নেই, তোমরা সবাই যেভাবে বলবে ঠিক সেভাবেই হবে। সজীবের কথা শুনে রিমা মনে মনে ভাবলো, বাহ, কতই না শান্তশিষ্ট ভদ্র একটা ছেলে। আল্লাহ তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার মনের আশা পূরণ করার জন্য। আমি সারা জীবন এমন একটা মানুষের আশাই করেছিলাম। এমন সময় ঘটক বলল, তাহলে আর দেরি না করে একটা ভালো দিন দেখে বিয়ের দিন তারিখ ধার্য করে ফেলি, কি বলেন ভাইজান? রিমার বড় ভাই রিমন বলল, আপনারা যা ভালো মনে করেন, এতে আমার কোনো আপত্তি নেই। সবাই বলে উঠলো, আলহামদুলিল্লাহ। তৃণা বিছানায় শুয়ে সজীবের কথা ভাবছে। তৃণার জীবনের প্রথম প্রেম সজীব, যাকে নারী জীবনে সবচেয়ে বড় সম্পদ সতীত্ব দিয়ে ভালোবাসার প্রমাণ দিতে হয়েছে তৃণার। আজ অনেকদিন হয়ে গেল সজীবের সাথে তৃণার কোনো যোগাযোগ নেই। তৃণা আবারও ফোনটা হাতে নিয়ে সজীবকে ফোন দিতে লাগলো, কিন্তু সজীবের ফোন বন্ধ বলছে। তৃণা কি করবে, কোথায় খুঁজতে যাবে সজীবকে, কিছুই বুঝতে পারছে না। এমন সময় তৃণার বাবা মোমিন আলী তৃণার রুমে প্রবেশ করলো। তৃণার মলিন মুখটি দেখে মোমিন আলী জিজ্ঞাসা করলো, কি রে মা, তোর কি হয়েছে? তোকে এমন মলিন দেখাচ্ছে কেন? তৃণা শোয়া থেকে উঠে বসে বলল, না বাবা, তেমন কিছু না, শরীরটা একটু খারাপ লাগছে। মারে, এই বয়সে শরীর খারাপ হলে চলবে? নিজের শরীরের প্রতিও তো একটু যত্ন নিতে হবে। আচ্ছা বাবা, আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না, রাত অনেক হয়েছে, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, না হলে আবার তোমার শরীর খারাপ করবে। তৃণার বাবা মোমিন আলী আর কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। তৃণা বিষণ্ণ মনে আবারও মাথা রাখলো বালিশে। সজীবের কথা ভাবতে ভাবতে হয়তো এই রাতটাও কেটে যাবে তৃণার রিমা একটা রেস্টুরেন্টে বসে আছে। তৃণার দিকে চেয়ে রিমা বলল, তুই মন খারাপ করে আছিস কেন? আমার বিয়ে ঠিক হয়েছে, কোথায় তুই একটু আমোদ ফুর্তি করবি, তা না করে তুই মন খারাপ করে বসে আছিস। তৃণা বলল, মন খারাপ হবে কেন? তোর বিয়ে ঠিক হয়েছে শুনে সবচেয়ে বেশি আমিই খুশি হয়েছি। রিমা একটা হাসি দিয়ে বলল, কিন্তু ইদানিং তোকে খুব ভীষণ দেখাচ্ছে, এমন জানি আনমনা হয়ে থাকিস তুই। আরে না, এটা তোর মনের ভুল, আমাদের ছেড়ে স্বামীর ঘরে চলে যাবি তো, তাই তোর এমন মনে হচ্ছে। তৃণা লক্ষ্য করলো রিমার মুখটি লজ্জায় লাল হয়ে গেছে। তৃণা রিমাকে একটা ধাক্কা দিয়ে বলল, এত লজ্জা পেতে হবে না, তোর স্বামী মানে আমার হবু দুলাভাইয়ের ছবিটা তো দেখা, কোন রাজকুমারের রাজকুমারী হতে যাচ্ছিস তুই? রিমা স্বাভাবিক হয়ে বলল, দেখছিস আমি কত বড় গাধি, তোকে এখনো তোর দুলাভাইয়ের ছবিটাই দেখাইনি। বলে ব্যাগ থেকে মোবাইলটা বের করে রিমার হবু বরের ছবিটা বের করে তৃণার হাতে মোবাইলটা দেয়। তৃণা মোবাইলের দিকে তাকিয়ে চমকে উঠে। মুহূর্তের মধ্যে তৃণার হাসি মুখটা কালো বিষাদে বিষণ্ণ হয়ে পড়ে। দু চোখ বেয়ে টপ টপ করে শ্রাবণের ধারার মতো জল পড়তে লাগলো। তৃণার চোখে কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে সজীব তার বান্ধবীর হবু স্বামী। রিমা খেয়াল করলো তৃণার দু চোখে জল গড়িয়ে পড়ছে। রিমা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি রে বান্ধবী, কি হয়েছে তোর? হঠাৎ তুই কান্না করছিস কেন? তৃণা নিজেকে সামনে নিয়ে বলল, কই না তো, কিছু হয়নি আমার। রিমাও খুব নাচরবান্দি, তৃণার কি হয়েছে না শুনে ছাড়বে না। রিমার জোরাজুরিতে অবশেষে তৃণা সবকিছু খুলে বলল রিমাকে। তৃণার মুখে সবকিছু শুনে রিমা অবাক হয়ে গেল। তৃণাকে ধন্যবাদ জানিয়ে রিমা রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল। সজীব তার বেডরুমে শুয়ে আছে। এমন সময় তার
ফোনের রিংটোন বেজে উঠলো। ফোনটি হাতে নিয়ে দেখলো তার হবু স্ত্রী রিমা কল দিয়েছে। কলটি রিসিভ করে সজীব বলল, কি ব্যাপার সোনা, কি মনে করে হঠাৎ কল দিলে? সজীবের মুখে সোনা ডাকটি শুনে রিমার শরীর কেমন যেন ঘিন ঘিন করে উঠলো। রিমা কোনো রকম নিজেকে সামনে নিয়ে বলল, আমি তোমার সাথে একান্তে দেখা করতে চাই, তুমি কি আমার সাথে দেখা করতে পারবে? হোয়াই নট? কখন, কোথায় আসতে হবে আমাকে বলে দাও, আমি ঠিক সময় মতোই চলে আসবো। ঠিক আছে, আমি তোমাকে SMS এর মাধ্যমে জানিয়ে দেবো কখন কোথায় আসতে হবে। সজীব ঠিক আছে বলে ফোন রেখে দিল। পরের দিন রিমার দেওয়ার ঠিকানা মতো সজীব আসলো। রুমে ঢুকে দেখতে পেল রিমা বসে আছে খাটের উপরে। সজীব আস্তে আস্তে রিমার পাশে গিয়ে বসলো। হঠাৎ কি মনে করে এখানে ডেকেছো? রিমা বলল, তোমার সাথে তো আর কদিন পর আমার বিয়ে হবে, তাই একান্তে তোমার সাথে কিছুটা সময় আমি কাটাতে চাই। রিমার মুখে এমন কথা শুনে সজীব যেন হাতের মুঠোয় আকাশের চাঁদ পেয়েছে। কাল বিলম্ব না করে রিমাকে যখন কিস করতে যাবে ঠিক তখনই রিমা ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল সজীবের গালে। সজীব রাগান্বিত হয়ে বলল, তুমি আমাকে থাপ্পড় মারলে কেন? তুমি কি ভুলে গেছো দুদিন পর তোমার সাথে আমার বিয়ে? রিমা বলল, না আমি ভুলে যাইনি, বরং তুমি ভুলে গেছো। আমি ভুলে গেছি মানে? কি বলছো এসব আবল তাবল কথা? রিমা বলল, এই রুমটার কথা কি ভুলে গেছো? মনে করে দেখো তো এই রুমটার কথা। সজীব কিছু বলতে যাবে, চুপ, একদম চুপ, তোমার কিছুই বলতে হবে না। ত্রিনা, এই ত্রিনা, এদিকে আয় বলে ডাক দিল রিমা। ত্রিনা রুমে প্রবেশ করলো, সাথে একজন কাজী ও সজীবের ভাই ভাবি। ত্রিনাকে দেখে সজীব চমকে উঠলো। রিমা বলল, কি হলো, এখন কি তোমার সবকিছু মনে পড়েছে? সজীব কোনো কথা বলছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সজীবের ভাই সোহান বলল, ছি সজীব, ছি, তুই আমার ভাই ভাবতে আমার লজ্জা হচ্ছে। এই মেয়ের পেটে তোর বাচ্চা রেখে তুই আবারও বিয়ে করতে চাচ্ছিস? সজীব চমকে উঠলো সোহানের কথা শুনে। সজীবের ভাবি বলল, এরকম একটা সহজ সরল মেয়ের জীবন নষ্ট করে দিতে তোমার একবারও কি বিবেক বাঁধলো না সজীব? ভাগ্যিস রিমা যদি না থাকতো, তাহলে এই মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যেত। সোহান বলল, কাজী সাহেব আপনি বিয়ে পড়ান। সজীবের সাথে ত্রিনার বিয়ে। রিমা তার বান্ধবী ত্রিনার হাতটি সজীবের হাতে তুলে দিয়ে বলল, যাকে ভালোবাসবে তার সাথে সারাটা জীবন কাটাতে চেষ্টা করবে, ভালোবাসা পরিপূর্ণতা পাবে। বলে এই রুম থেকে রিমা বের হয়ে গেল। কাজী সাহেব ত্রিনার সজীবের বিয়ে পড়তে ব্যস্ত হয়ে পড়লেন। সজীবের বড় ভাই সোহানার ভাবি দাঁড়িয়ে থেকে তাদের বিয়ে দিয়ে বাড়ি নিয়ে গেল। সম্মানিত দর্শক, আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।